Infinix Hot 40i, পরে দেখলাম Hot 40 Pro, এবার চলে এসেছে Hot 40 কি কিছু নাই সামনে ভাই, আগে পিছে কিছু নাই। Infinix Hot 40 এই ফোনটা ডিজাইনে তেমন নতুন কিছু নাই, একদম একই রকম দেখতে Hot 40 Pro এবং Hot 40i এর মতো। সো ডিজাইন নিয়ে যে কথা বলার আমরা অলরেডি Hot 40i এবং Hot 40 Pro তে বলে ফেলেছি, নাথিং নিউ। ক্যামেরা বাম্পটা একটু ছোট হলে ভালো হতো এবং তারা ক্যামেরা বাম্পের এই গোল গোল লেন্সগুলো দেওয়ার চেষ্টা করেছে আইফোনের মতো করে, যেটা অনেকের কাছে হয়তো ভালো লাগতে পারে, বাট আমাদের কাছে একটু বোরিং হয়ে গিয়েছে ইদানিং। তবে ভালো ব্যাপার হচ্ছে ফোনটা একেবারে নিট অ্যান্ড ক্লিন সলিড একটা ফিল পাবেন এবং তাদের ইনফিনিক্সের লোগোটা একেবারে মিনিমালিস্টিক রাখার চেষ্টা করেছে, আমার কাছে অনেক ভালো লাগছে ব্যাপারটা। সেই সঙ্গে ফোনের থিকনেস কিন্তু অনেক অনেক কম, যেটা এখনকার ফোনে খুব একটা দেখা যায় না। আপনাদের মধ্যে যারা মোবাইল লিজেন্ড গেমের ফ্যান রয়েছেন তাদের জন্য সুখবর, কারণ তারা একটা কাস্টমাইজ ব্যাক কভার দিয়ে দিয়েছে বক্সের মধ্যে। ইনফিনিক্সের অন্যান্য ফোনগুলো কিন্তু যথেষ্ট বড় হয়ে থাকে, এটাও তার ব্যতিক্রম নয় এবং এক হাতে চালানোটা অনেকটা ডিফিকাল্ট মনে হয়েছে আমার কাছে। তবে হ্যাঁ, ইদানিং অনেক ফোনে দেখতে পাচ্ছি যে পেছনটা এত বেশি গ্লসি থাকে যে হাতের ছাপ লেগে থাকে, সুতরাং সেই দিক দিয়ে এই ফোনটা মুক্ত। ফোনের পোর্টস এবং বাটন অন্যান্য ইনফিনিক্সের মতোই রয়েছে, সুতরাং এটা নিয়ে তেমন কিছু বলার নাই। তবে একটু মন খারাপ হয়েছে আমি এতে সেকেন্ডারি নয়েজ ক্যান্সেলিং মাইক্রোফোন না দেখে। তবে বিল্ড কোয়ালিটির প্রশংসা না করে পারছি না, কারণ এই ফোনটা যথেষ্ট শক্তপোক্ত বলে মনে হয়েছে আমাদের কাছে। ফোনের ডিসপ্লে যথেষ্ট ইম্পর্টেন্ট, কারণ ভাই সারাদিন তো আপনি সেদিকে তাকিয়ে থাকবেন। এবং এখানে এসে আমার মনটা একটু খারাপ হয়ে গিয়েছে, কারণ তারা নোট 12 এ দেখেছিলাম 18,000 টাকা ফোন হওয়ার পরও তারা অ্যামোলেড ডিসপ্লে দিয়েছিল, বাট এবার তারা দিয়েছে ওই একই দামে আইপিএস ডিসপ্লে। আর ব্যাপারটা এমন নয় যে সেই ফোনের চাইতে এটার স্পেক অনেক অনেক বেশি পাওয়ারফুল, এই কারণে তাদের ডিসপ্লেতে একটু কম্প্রোমাইজ করতে হয়েছে। ভাই একই স্পেকের ফোন। এনিওয়ে, ডিসপ্লে সাইজ হচ্ছে 6.78 ইঞ্চি, যেটা রেজোলিউশন হচ্ছে ফুল এইচডি প্লাস, 90 হার্জ এর রিফ্রেশ রেটও পেয়ে যাবেন। তবে আরেকটা জায়গায় এসে আরেকটা ফ্রাস্ট্রেশন আমরা ফিল করেছি, আর সেটা হচ্ছে এর পিক ব্রাইটনেস হচ্ছে মাত্র 500 নিটস, যেটা ডে লাইটে আপনাকে যথেষ্ট ভোগাবে। তার স্যাম্পলিং রেট আবার খুব ভালো ছিল, 270 হার্জ, এর ফলে খুব স্মুথ টাচ রেসপন্স পাবেন। পাঁচল কাটআউটটা ঠিকঠাক থাকলেও এর বেজেল দেখে খুব একটা খুশি হতে পারি নাই ভাই, কারণ এই দামে এর মার্কেটের অন্যান্য ফোনে কিন্তু এর চাইতে কম বেজেল দেওয়া হচ্ছে। সো ইনফিনিক্সকে এই ব্যাপারটা একটু ভালো করে খেয়াল করতে হবে নেক্সট টাইমে। ভিউইং অ্যাঙ্গেল আমরা ঠিকঠাক পেয়েছি ইনডোর কন্ডিশনে, এবং বড় সড়ো ডিসপ্লে হওয়ার ফলে মাল্টিমিডিয়া এক্সপেরিয়েন্স বেশ ভালোই ছিল। আইপিএস ডিসপ্লে হলেও এর শার্পনেস আমাদের কাছে অনেক ভালো লেগেছে এবং কোনো কালার শিফটিং ইস্যু দেখি নাই এবং কালার ব্লিডিং ইস্যু এতে নাই। সো এই ফোনের ডিসপ্লেতে এসে ইনফিনিক্স আমাদেরকে খুশি করতে পারে নাই, কারণ তারাই কিন্তু একটা স্ট্যান্ডার্ড সেট করে দিয়েছিল এর আগে। এই ফোনে হার্ডওয়্যার হিসেবে তারা ব্যবহার করেছে Helio G88, যেটা বেশ পুরাতন একটা প্রসেসর। সো এই 2024 সালে এসে আমরা নতুন কিছু দেখতে চাই ইনফিনিক্সের কাছ থেকে, যেখানে জিপিইউ হিসেবে রয়েছে মালি G52 MC2 এবং 8টা কোরের মধ্যে 2টা পেয়ে যাবেন 2 GHz এর Cortex A75 এবং 6টা 1.8 GHz এর Cortex A55। এই ফোনের একটাই ভেরিয়েন্ট মার্কেটে অ্যাভেলেবেল, সেটা হচ্ছে 8GB RAM এর সঙ্গে 128GB ইন্টারনাল স্টোরেজ। LPDDR4X RAM তারা ব্যবহার করেছে এবং ইন্টারনাল স্টোরেজটা হচ্ছে eMMC। 8GB RAM দিলেও এটার RAM ম্যানেজমেন্ট নিয়ে আর একটু কাজ করা দরকার ইনফিনিক্সের। তবে আমরা যেটুকু বুঝলাম সেটা হচ্ছে অ্যাপ ওপেনিং টাইম যথেষ্ট কুইকার পেয়েছি, তবে মাল্টিটাস্কিং করতে গিয়ে মাঝে মাঝে একটু ল্যাগ করে বা স্ট্রাগল করে। তবে হেভি প্রেসার দেওয়ার পরেও এই ফোনে তেমন কোনো হিটিং ইস্যু পাই নাই এবং এর যে ব্যাটারি কনজাম্পশন যথেষ্ট ইমপ্রেসিভ ছিল আমাদের টেস্টিং। অ্যান্ড্রয়েড 13 ভার্সন এতে পাবেন আউট অফ দ্য বক্স। ইদানিং অনেক ফোনে কিন্তু আউট অফ দ্য বক্স আমরা অ্যান্ড্রয়েড 14 দেখতে পাচ্ছি, সো সেই দিকে কিন্তু এই ফোনটা একটু পিছিয়েই থাকবে। সেই সঙ্গে রয়েছে XOS 13.5। ইনফিনিক্স ফোনের ইউআই আমার একটা কারণে খুব ভালো লাগে, আর সেটা হলো এতে প্রচুর কাস্টমাইজেশনের সুযোগ পাওয়া যায়। আপনি আপনার মতো করে সাজিয়ে নিতে পারবেন। আইফোনের ম্যাজিক আইল্যান্ডের মতো করে তারা ম্যাজিক রিং নামক একটা জিনিস দিয়েছে, এটা অনেকের হয়তো পছন্দ হতে পারে, বাট আমার কাছে এটাকে একটু গিমিকের মতো মনে হয়। AnTuTu টেস্টে স্কোর এসেছে 2,72,253 এবং সিঙ্গেল করে গিগবেঞ্চে স্কোর এসেছে 426, মাল্টি করে এসেছে 1454। AnTuTu স্কোর নিয়ে যারা একটু বেশি সিরিয়াস তাদের জন্য কিছু ইনফরমেশন শেয়ার করবো। এই চারটা দিকে খেয়াল করে দেখেন, ইনফিনিক্সের সমস্ত ফোনের ইনফরমেশন এখানে আপনারা দেখতে পাচ্ছেন, এবং ইনফিনিক্স হট 40i যেটা দাম ছিল 14,000 টাকা, সেইটার স্কোর আর এটার স্কোরের সঙ্গে কিন্তু খুব বেশি পার্থক্য আমরা দেখতে পাচ্ছি না। তবে আজকালকার ফোনে AnTuTu স্কোর অনেক বেশি আসে, খেয়াল করে দেখলাম যেটা, কারণ কিছুদিন আগের Oppo Reno 6 যেটা দাম ছিল 33,000 টাকা, ভাই তার চাইতে বেশি স্কোর এসেছে এই ফোনে। সেই সঙ্গে দেখতে পাচ্ছি এই ফোনের স্কোর কিন্তু Xiaomi Poco M3 Pro চাইতে বেশি, যার দাম ছিল 24,000 টাকা। এনিওয়ে, Helio G88 এর যত ফোন আমরা রিভিউ করেছি তার একটা তুলনামূলক চিত্র এই চার্টে আপনারা পাবেন, যেখানে দেখতেই পাচ্ছেন এই ফোনটার স্কোর কিন্তু সবার ওপরে রয়েছে, যেটা যথেষ্ট ইমপ্রেসিভ। এবং ফাইনালি এক্স্যাক্টলি 18,000 টাকা দামের সমস্ত ফোনের একটা চার্ট আমরা বানিয়েছি আপনাদের জন্য, এবং খেয়াল করে দেখেন মোট 4টা ফোনের রিভিউ আমরা করেছি এর আগে, তার মধ্যে সবচাইতে বেশি স্কোর কিন্তু এসেছে Infinix Hot 40 Pro তে। ইনফিনিক্স বলছে এটা বাজেটে বেশ দারুণ একটা গেমিং এক্সপেরিয়েন্স আপনাকে দেবে, এই কারণে আমরা একটু গেম ট্রাই করলাম এবং টু বি অনেস্ট আমরা খুব বেশি ফ্রাস্ট্রেটেড হই নাই, যদিও আপনাকে কিছু জায়গায় একটু কম্প্রোমাইজ করে নিতে হবে, হাই সেটিংসে খেলতে পারবেন না। আমরা আমাদের টেস্টিং এ কল অফ ডিউটি, পাবজি, মোবাইল লিজেন্ড সহ অ্যাসফল্ট 9 ট্রাই করে দেখেছি এবং ওভারঅল এর গেমিং
গেমিং পারফরমেন্স আমাদের কাছে বেশ ভালোই লেগেছে। তাছাড়া অন্যান্য ফোনের মতো তারা এখানে গেমিং পারফরমেন্স বুস্ট করার জন্য এক্স বুস্ট নামক একটা অপশন দিয়ে দিয়েছে, যেটা মোরালেস ভালোই কাজ করে। তবে আমি মিস করেছি আসলে একটা জাইরোস্কোপ, ফিজিক্যাল জাইরোস্কোপ না, এতে সফটওয়্যার বেস জাইরোস্কোপ আছে, ওইটা খুব একটা কাজের না। সো আমার মনে হয় এই বাজেটের একটা ফোনে জাইরোস্কোপ দেওয়া উচিত ছিল। জাইরোস্কোপ না দিলেও এই ফোনে দিয়েছে 33 ওয়াটের একটা চার্জার, যেটা খুব দ্রুত আপনার ফোনটাকে চার্জ করতে পারবে, এবং এতে রয়েছে 5000 mAh এর ব্যাটারি পারফরমেন্স নিয়ে ভাই আমরা অনেক খুশি। আপনি যদি নর্মাল ইউজার হন তাহলে পাক্কা 1.5 দিন আপনি ব্যাকআপ পেয়ে যাবেন, আর যদি হেভি ইউজারও হন সারাদিনে এটা চার্জ শেষ করা বেশ মুশকিলের কাজ হয়ে যাবে। রিয়ারে 50 মেগাপিক্সেলের মেইন সেন্সর তারা ব্যবহার করেছে, সে সঙ্গে রয়েছে 2 মেগাপিক্সেলের একটা ম্যাক্রো শুটার, আরও রয়েছে একটা অপ্রয়োজনীয় লেন্স, কিন্তু নেই কোনো আলট্রা ওয়াইড শুটার। এই আলট্রা ওয়াইড সেন্সরটা আসলে কেন স্মার্টফোন ম্যানুফ্যাকচারাররা ইগনোর করতেছে আজকাল আমি ঠিক বুঝতেছি না। এটা খুব কাজের একটা সেন্সর, ম্যাক্রো শুটার অথবা ওই এআই সেন্সর এগুলো না দিয়ে একটা আলট্রা ওয়াইড শুটার দেওয়ার জন্য জোর আবেদন জানাচ্ছি আমি ইনফিনিক্সের কাছে। এনিওয়ে, সামনে তারা ব্যবহার করেছে 32 মেগাপিক্সেলের একটা সেলফি শুটার, এবং ছবির কোয়ালিটিকে খুব একটা খারাপ বলা যাচ্ছে না, বাট একটাই প্রবলেম আমি খেয়াল করেছি অধিকাংশ ছবিতে, আর সেটা হলো এর এক্সপোজার কন্ট্রোলিং এ বেশ ভালোই গন্ডগোল আছে। মানে লাইট খুব একটা ভালোভাবে ব্যালেন্স করতে পারে না। তবে কন্ট্রোলড লাইটিং কন্ডিশনে কিন্তু বেশ ভালো ছবি আমরা পেয়েছি, যথেষ্ট ডিটেল পেয়েছি, ডাইনামিক রেঞ্জও বেশ ভালো ছিল, কালারগুলো অলমোস্ট ন্যাচারাল লাগে দেখতে, এবং পোর্ট্রেট ফটোগ্রাফিতে তেমন স্পেশাল কিছু নাই। কিছু কিছু কন্ডিশনে বেশ ভালোই সাবজেক্ট সেপারেট করতে পারে, আবার কোথাও কোথাও গিয়ে একটু গন্ডগোল করে ফেলে। যেমন আমাদের মাসুমের এই ছবিটার দিকে একটু খেয়াল করে দেখেন, কানের কাছে খুব একটা সাবজেক্ট সেপারেট করতে পারে নাই, পেছনের ওয়াল খুব পরিষ্কারভাবে দেখা যাচ্ছে। আবার ওই একই সিচুয়েশনে তোলা আরেকটা ছবির দিকে খেয়াল করে দেখেন, এখানে আবার সাবজেক্টটা খুব ভালোভাবে সেপারেট করেছে। সো আপনাকে একটু বুঝে শুনে ছবি তুলতে হবে। তবে এর 32 মেগাপিক্সেলের সেলফি শুটার কিন্তু তার কথা রেখেছে, যথেষ্ট ভালো ছবি আমরা পেয়েছি, ছবিতে যথেষ্ট ডিটেইলের দেখা পাবেন, ডাইনামিক রেঞ্জও যথেষ্ট ইমপ্রেসিভ কনসিডারিং দ্য বাজেট। ওভারঅল সেলফি ফটোগ্রাফিতে আপনি খুশি হবেন, কিন্তু ভাই ভিডিও করতে পারবেন না 60 fps এ। সর্বোচ্চ 2K রেজুলেশনে 30 fps এ রেকর্ড করা যাবে, এবং এটার স্টাবিলাইজেশন খুব একটা সুবিধার আমাদের কাছে মনে হয় নাই। সো এটার ক্যামেরা নিয়ে আমাদের মিক্সড ফিলিং রয়েছে, মানে কিছু কিছু জায়গা দেখে অনেক ভালো লাগছে, আবার কিছু জায়গায় একটু মনে হয় ইনফিনিক্সকে কাজ করা দরকার। বেটার মাল্টিমিডিয়া কনজাম্পশনের জন্য এখানে তারা স্টেরিও স্পিকার দিয়েছে, তবে ঝামেলা একটাই, একটু লাউডনেসের ঘাটতি আমাদের কাছে মনে হয়েছে, এবং এই স্টেরিও ডিস্ট্রিবিউশনটা কিন্তু 50-50 না, এটা 40-60 মতো মনে হলো আমাদের কাছে। ফিঙ্গারপ্রিন্ট সেন্সরটা খুব ভালো কাজ করেছে, যথেষ্ট ফাস্ট এবং অ্যাকুরেট দেখেছি আমাদের টেস্টিং। আর নর্মালি ইনফিনিক্সের ফোনগুলোতে ওয়াইফাই রিসিপশন, কল কোয়ালিটি, এই সমস্ত টুকিটাকি ব্যাপারে তেমন কোনো সমস্যা থাকে না। এই ফোনটাতেও মেজর কোনো প্রবলেম আমাদের চোখে পড়ে নাই। তবে যেহেতু এতে নয়েজ ক্যান্সেলিং মাইক্রোফোন নাই, সো নয়েজি এনভায়রনমেন্টে আপনাকে একটু ঝামেলায় পড়তে হতে পারে। ইতিমধ্যে আপনারা হয়তো জেনে গিয়েছেন এই ফোনের 128 এই একটাই ভেরিয়েন্ট পাওয়া যাবে, যার দাম হচ্ছে 17,999 টাকা বা 18,000 টাকা। এখন 18,000 টাকা কিন্তু ইনফিনিক্স আরো বেটার ফোন এর আগে দিয়েছে। ইভেন রিসেন্টলি তারা যে প্রো ভার্সন বের করেছে ওইটার দাম কিন্তু 20,000 টাকা। সো সেই দিক চিন্তা করলে আমার মনে হয় মাত্র 2,000 টাকার জন্য এই ফোনটা না নিয়ে আপনি প্রো সিরিজের ফোন নিতে পারেন। আবার এখানে আরেকটা টুইস্ট আছে, সেটা হচ্ছে যে তাদের যে হট 40i ওইটার দাম কিন্তু আবার দেখা যাচ্ছে মাত্র 14,000 টাকা। সো এখানে কিন্তু প্রাইসের বেশ বড় একটা গ্যাপ আমরা দেখতে পাচ্ছি। ওই ফোনটা যে অনেক খারাপ সেটাও না। সো হট 40i এবং হট 40 প্রো এর মাঝামাঝি অবস্থানে হওয়ার ফলে এই ফোনের পারফরমেন্সের কথা চিন্তা করলে এর দাম যেটা হওয়ার কথা ছিল সেই দিক দিয়ে মনে হয় 2-3 হাজার টাকার একটা গ্যাপ আমি দেখতে পাচ্ছি। আমার দৃষ্টিতে মনে হয় এই ফোনের দাম যদি 16,000 টাকা হতো তাহলে সব দিক দিয়ে কিন্তু ব্যালেন্সড হতো। বাট দ্য চয়েস ইজ ইয়োর্স প্রিয় দর্শক, কারণ কাস্টমার ইজ অলওয়েজ রাইট। কেমন লাগলো আমাদের আজকের ভিডিও? কেমন লাগলো ইনফিনিক্স হট 40? আপনার দৃষ্টিতে কোন জায়গায় এই ফোনটার একটু দুর্বলতা রয়েছে কনসিডারিং দ্য প্রাইস, একটু কমেন্ট সেকশনে আমাদেরকে জানিয়ে দিন। এরকম আরো ভিডিও দেখতে চাইলে আমাদের চ্যানেলে সাবস্ক্রাইব করতে পারেন, জয়েন করতে পারেন আমাদের সোশ্যাল মিডিয়াতে। চাইলে আমাকে ফেসবুকে আপনারা ফলো করতে পারেন। দেখা যেতে পারে অন্য কোনো ভিডিওতে ভিন্ন কোনো বিষয় নিয়ে। সে পর্যন্ত সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন, আর দেখতে থাকুন টেক টু দ্য পয়েন্ট। আমার দৃষ্টিতে মনে হয়েছে এই ফোনের দাম যদি 16 থেকে 17,000 টাকা হতো তাহলে ভালো একটা ডিল হতো। ঠিক আছে, ক্লিয়ার? 17 না, ডাইরেক্ট 16। টেক টু দ্য পয়েন্ট। কাট দাও। এবার হচ্ছে ওই যে আনটু স্কোরটা এরপরে চলে এসেছে। সো এই ফোনটা নিয়ে ইদানিং অনেক বেশি কথাবার্তা হচ্ছে না তো এটা নিয়ে।